একেএম নুরুল হুদাকে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার একটি বাসার সামনে থেকে স্থানীয় কিছু মানুষ তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে। তার মানে তিনি অনেকখানি নজরদারিতে ছিলেন প্রশাসন কিংবা সরকারের। তার কারণ রোববার সকালেই বিএনপির পক্ষ থেকে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার 2014 নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল কাজী রকিবউদ্দিন আহমেদ, একেএম নুরুল হুদা, এবং 2018 যে আরও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো যার অধীনে কাজী হাবিবুল আওয়াল, এই সাবেক 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করেছে। তারপর আমরা দেখলাম যে একেএম নুরুল হুদা আটক হলেন, কিন্তু তাকে আটকের পর আবার যে ভিডিও আমাদের সামনে এলো তাতে দেখা গেল তার গলায় জুতার মালা। কেন এগুলো বা কি দরকার? প্রশ্নটা করেই রাখি, এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও খুব মেরুদণ্ড সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে পরে আসছি। তার আগে একটা গল্প বলি। গল্প ঠিক নয়, যখন কাজী হাবিবুল আওয়াল কমিশন গঠন হবে তার আগে যখন সার্চ কমিটি গঠন করা হলো 2024 তুমুল বিতর্কিত নির্বাচনের ঠিক বছরখানিক আগে, তখন গণমাধ্যমে বা আমাদের সাংবাদিকের মধ্যে একটা আলোচনা বেশ চাউর হয়েছিল যে এই যে লজ্জাজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, একটা ভঙ্গুর অস্তিত্বহীন একটা কমিশন, সেই কমিশনের প্রধান কর্তা ব্যক্তি হওয়ার মতন মেরুদণ্ড সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে? যোগ্য ব্যক্তি অবশ্যই আছে, কিন্তু কেউ এই পদটা নেওয়ার জন্য এগিয়ে আসবেন কিনা বা দায়িত্ব গ্রহণ করবেন কিনা, আমরা অনেকেই কনফিউজড ছিলাম যে কোনো ভালো আদর্শবান ব্যক্তি অন্তত এই কমিশনের প্রধান হিসেবে আসতে চাইবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম যে অনেক যোগ্য আদর্শবান ব্যক্তিরও অভাব ছিল না এই পদে আসার জন্য। আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় অনেক যোগ্য ব্যক্তি যাদেরকে আমরা কল্পনায় আনতে পারি না যে এই ধরনের পদের জন্য লালায়িত, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে তিনি বা তারা এই পদটির অফার যদি পান তাহলে দায়িত্ব নিতে রাজি আছেন। একটা পর্যায়ে কাজী হাবিবুল আওয়ালের মতন ডাক সাইটের একজন ভালো আমলা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন, তিনিই তো এলেন। এই কথাগুলো এই কারণে বলছি যে বর্তমানে যেই প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন সাহেব, তিনিও কি তার সাংবিধানিক দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছেন অথবা পালন করতে পারবেন? তিনিও কি সরকারের তল্পিবাহক হবেন না? আমরা তার আচরণে, আকারে, ইঙ্গিতে যতটুকু বুঝতে পারছি, এই যে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, তাদের পথেই কি তিনি হাঁটছেন না? হাঁটছেন, আমরা এখনই তেমনটাই মনে করছি। এই জন্যই বললাম কথাটা যে জুতার মালা পরানো হয়েছে একেএম নুরুল হুদাকে। যারা আছেন তারা কি এর থেকে কোনো শিক্ষা নেবেন? মনে হয় না। এবার একটু বলি যে ইতিহাসে বাঁক বদলে ফেলা নির্বাচন কেন বলা হয় 2018 সালের নির্বাচনটি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা বলে থাকেন যে তাদের দলের কবর রচনা হয়ে গেছে 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে। তার কারণ 2018 সালের নির্বাচনেও বিএনপি যেতে চাইছিল না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটি তারা বয়কট করতে চাচ্ছিল। যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ঐক্যমঞ্চ গঠিত হলো, যার মধ্যে মূলত ছিল বিএনপি, ডক্টর কামাল হোসেন বৈঠক করে এলেন শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর আস্থা রাখতে পারেন। সেই কথাটি কোট আনকোট তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি। দেখুন, অনেকে মনে করেন বা অনেকে বলেন যে 2018 সালের নির্বাচনটি যেভাবে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আগের রাতেই হয়ে গেছে, তার একটা ভিডিও ফুটেজ নেই কেন? এত বড় একটি নির্বাচন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে, তার আগের রাতেই যদি পুরো দেশের ব্যালট বাক্স, ব্যালট পেপারে ভরে একেবারে ভরে ফেলা হয়, একটা ভিডিও ফুটেজ নেই কেন? আমি এই কথাটাকে সমর্থন করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দিনের ভোট তো রাতে হয়েছিল, আমরা নিজেরা সাক্ষী। কীভাবে সিল মারা হচ্ছিল, কীভাবে চোখ বন্ধ করে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছিল, নৌকার পক্ষে সিল মারা হচ্ছিল, এগুলো কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো ফর্মালি কোনো আলোচনায় এসে কেউ অস্বীকার করতে পারেন, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে
বুকে হাত দিয়ে কেউ অস্বীকার করতে পারবেন না। এবং সেই নির্বাচনে কি দেখা গেল যে বঙ্গবন্ধুর কন্যা কতটাই নিরপেক্ষ নির্বাচন করেছেন, বিএনপির মতো দল ওই সময় 5টি আসন পেল বা 5টি আসন দেওয়া হলো। এবং সত্যি সত্যিই ওই নির্বাচনের মাধ্যমেই রাজনীতির বাঁক বদলে গেল। আওয়ামী লীগ তার নিজের কবর রচনা করলো এবং সারা বিশ্বে কীভাবে নিন্দিত হলো, দেশের মানুষের মাঝেও আওয়ামী লীগ যথেষ্ট ঘৃণিত হয়েছিল। দেখুন এখন যে অবস্থা, মুক্তিযুদ্ধের চেতনাকে অবিশ্বাস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা বা বাংলাদেশকে পিছুয়ে নিয়ে যাওয়া, এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, এগুলোর সঙ্গে আমিও একমত। কিন্তু আওয়ামী লীগের নিজের ভাগ্য নিজের হাতে ধ্বংস করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমেই। এবং পরবর্তীতে 2024-এও অবশ্যই আওয়ামী লীগের কফিনের শেষ ব্রেকটি ঠুকে দেওয়া হলো। এই কথাগুলো এই কারণে মনে করিয়ে দিলাম যে সেই তুমুল জঘন্য ভয়াবহ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এই একেএম নুরুল হুদার অধীনে। তিনিও ড্রাগ সাইটে ভালো আমলা ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই, এই যে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার, প্রত্যেকেই ইমানদার কেরানি হিসেবে আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবে কাজ করেছেন। আগামীতে যারা আসবেন বা এখন যারা আছেন তারা কতটা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে, এই প্রশ্নগুলো তাদের নিজেদেরই করতে হবে। এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক। দর্শক, অনেকদিন পরে সেনাপ্রধান প্রকাশ্যে এসেছেন, সেনাপ্রধান কথা বলেছেন। চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত নতুন অফিসারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে সেনাপ্রধানকে নিয়ে অন্যরকম ইঙ্গিত দেয়া হচ্ছে এবং ভারতীয় গণমাধ্যম বলছে সেনাপ্রধান নৌবাহিনীর সদস্যদের বর্তমান সরকার প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম আদতে সেনাবাহিনী প্রধানকে নিয়ে কি বলার চেষ্টা করছে, সেই বলাটা কি সঠিক নাকি তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। তারা কি বলছে সেটার পরিপ্রেক্ষিতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সেনাপ্রধান আজকে ভাষণ দিয়েছেন নেভাল একাডেমি চট্টগ্রামে। সেখানে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের, নৌ অফিসারদের নিয়ে ভাষণ দিয়েছেন। এটা নিয়ে আমরা আর একটা ভিডিও বানিয়েছি যে 7 থেকে 8 মিনিটের ভাষণে তিনি কি কথা বলেছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের বক্তব্যকে উদ্ধৃত করে অন্যরকম খবর দিচ্ছে। হিন্দুস্তান টাইমস যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তিনি বলছেন তৈরি থাকুন, ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। এমন হেডিং করেছে তারা। হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। সেই হেডিং করে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর নয়া সদস্যদের মনোবল বাড়ালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই কাজটা চালিয়ে যেতে হবে। নৌবাহিনীর তরুণ সদস্যদেরও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের সবসময় তৈরি থাকার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। দ্বিতীয় কিস্তিতে তারা বলছে, তিনি আরও জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে বাংলাদেশের নৌসেনাকে, আর সেটার জন্য নৌসেনা আধুনিক হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর। প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অপরাধ দমনের মতো বিষয়গুলির ক্ষেত্রে বাংলাদেশের নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও ভূয়সী প্রশংসা করেছেন জেনারেল ওয়াকার। আসলে রবিবার চট্টগ্রামে বাংলাদেশি নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন জেনারেল ওয়াকার। সেখানেই সেই মন্তব্য করেন তিনি। তার মন্তব্যের একাংশ ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলতে থাকেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি নৌসেনাকে খেপিয়ে তুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার? তাকে সরানোর ছক করছেন তিনি। দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ছক চলছে। সেটার নেপথ্যে আছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, যে দাবি বারবার খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর
সদর দপ্তর থেকেও। আর আজও বাংলাদেশ সেনাবাহিনী যেটা বলেছেন, বাংলাদেশ সেনাপ্রধান যেটা বলেছেন, সেটার সঙ্গে সামরিক অভ্যুত্থানের কোনো যোগ নেই বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে, এমনটা তারা লাস্টে আবার বলছে। এমনিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে হইচই চলছে, সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, দেশ চালাচ্ছে ইউনূস সরকার। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে নির্বাচন করতেই তারা চাইছে না, পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছে, এমনটা হিন্দুস্তান টাইমস বলার চেষ্টা করছে। কিন্তু হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান কী বলেছেন সেগুলো কিন্তু সত্য উপস্থাপন করেছে। সত্য উপস্থাপন করে একটা গুঞ্জনকে, একটা গুজবকে সামনে আনার চেষ্টা করছেন যে কেউ বলছে সেনাপ্রধান নৌ অফিসারদের খেপিয়ে তুললেন, বা বর্তমান সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুললেন এবং সেনা শাসনের দিকে দেশ চলছে, এরকম ইঙ্গিত এবং চটকদার হেডিং তারা হেডিংয়ে ইউজ করছে। হেডিংটা আবারও বলছি, আবারও আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। আর তারা বলছে বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তৈরি থাকুন। ইনভাইটেড কমার মধ্যে তারা বলছে ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। কি চটকদার হেডিং! সেই চটকদার হেডিং দিয়ে ভেতরে বেশিরভাগ সময় জুড়ে সত্য খবর দিয়ে সেনাপ্রধান কি বলেছেন সেগুলো বলে একটা জায়গায় শুধু কেউ বলছেন সেনাপ্রধান খেপিয়ে তুললেন। এই যে মনগড়া উক্তি করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সেনাপ্রধান এবং তার অনেকগুলো ফাইল ছবি ব্যবহার করে বিভিন্ন বিদেশি প্রতিনিধিদের সঙ্গে মিটিং করছেন, তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে মিট করছেন। প্রফেসর ইউনূস আবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনে, এরকম অনেক ছবি দিয়ে এই যে চটকদার নিউজটা সামনে আনলো, এই কারণেই অনেক সময় ভারতীয় মিডিয়ার বেশ কিছু খবর, বেশ কিছু প্রোপাগান্ডা নিয়ে বাংলাদেশে এত বেশি আলোচনা হয়। এবং এই কারণে ইউনূস সরকার বারবার বলার চেষ্টা করেন যে ভারতীয় মিডিয়া একচেটিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতীয় সব মিডিয়া এই কাজটা করছে না। হিন্দুস্তান টাইমসের মতো এত বড় একটা পত্রিকা যদি এইভাবে একটু বাঁকিয়ে শিরোনামটা চটকদার করে যেন সেই শিরোনামে ঢুকে মানুষ এই নিউজটা পড়তে বাধ্য হয়, এই কাজ করে বাংলাদেশের সেনাপ্রধান